আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সিনেমাটি এক ডিটেকটিভকে নিয়ে যে কিনা যে কোনো মূল্যে শুধুই টাকা উপার্জন করতে চায়। টাকা উপার্জন করতে অসাধু উপায় অবলম্বন করতেও সে একবারও ভাবে না। হঠাৎই সে মুখোমুখি হয় এক বিশাল ষড়যন্ত্রের, তার সাথে আরো টাকার হাতছানি। তারপরও কি সে টাকার পিছে ছুটবে নাকি সত্যের পথে দাঁড়াবে? টুইস্ট আর অ্যাকশনে ভরপুর গল্প নিয়ে আজকে এক্সপ্লেন করব 2019 সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মুভি জোপিলহো দ্য ডনিং রেজ। দক্ষিণ কোরিয়ার আনসান সিটি। মধ্যরাতে একটি এটিএম বুথের মেটাল ডোর ভাঙার চেষ্টা করছে সাঙ্গিচাল, আর পাহারায় আছে তার বস জোপিলহো। দরজা ভেঙে টাকা নিয়ে পালানোর সময় গিচালকে দেখে ফেলে একজন, কিন্তু তার বস এসে লোকটাকে অজ্ঞান করে ফেলে। এরপর দুইজনে মিলে গাড়িতে করে পালিয়ে যায়। টাকা পয়সার হিসাব করে গিচালকে রাস্তায় নামিয়ে দেয় জোপিলহো। আসলে এই জোপিলহো হচ্ছে একজন হোমিসাইড ডিপার্টমেন্টের ডিটেকটিভ, কিন্তু সে ঘুষ খাওয়া থেকে শুরু করে অনেক অনৈতিক কাজের সাথে জড়িত। আর গিচাল হচ্ছে তার অনুসারী। পরদিন পুলিশ স্টেশনে গিয়ে জোপিলহো দেখতে পায় একটি গ্যাংকে অ্যারেস্ট করা হয়েছে অস্ত্র পাচারের দায়ে। এই সময় একজন ড্রাগ ডিলার জোপিলহোকে ঘুষ দেয়। তখনই অন্য ইন্সপেক্টরের সামনে ধরা খায়। তারা জোপিলহোকে সকল অনৈতিক কর্মকাণ্ড ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এমনকি জোপিলহো যে মাফিয়া গ্যাংয়ের সাথে জড়িত আর তাদেরকে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে এটাও তারা জানে বলে জানায়। এগুলো শুনে জোপিলহোর চেহারা ফ্যাকাশে হয়ে যায়। সে দ্রুত গ্যাং মেম্বারদের সাথে দেখা করতে যায়। তাদেরকে জানায় তারা ধরা পড়ে যেতে পারে। গ্যাং লিডার জোকে চাকরি ছেড়ে দিতে বলে আর আরো টাকার ব্যবস্থা করতে বলে। এদিকে জো তার সব টাকা রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছিল, যা আটকে যায়। তার আরো $78,000 দরকার, না হয় সে সব টাকা হারিয়ে ফেলবে। এরপর জো যায় গিচালের সাথে দেখা করতে। সেখানে তার জাংমিনার সাথে দেখা হয়, যে গিচালের প্রেমিকা আর খুবই দুরন্ত। জাংমিনা গিচালের সাথে ঝগড়া আর মারামারি করে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। জো ফিলও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারপর সে ভেতরে ঢুকে টাকার হিসাব করে। দেখে তাদের কাছে 59,000 টাকা আছে, কিন্তু তার আরো টাকার প্রয়োজন। সে গিচালকে শেষ একটি বড় কাজ করার প্রস্তাব দেয়। তারা আনসান পুলিশ ওয়্যারহাউস লুট করবে। রাত হলে তারা দুইজনই একসাথে বের হয় আর ওয়্যারহাউসের সামনে অপেক্ষা করে। জো গিচালকে বলে 3টার সময় অ্যালার্ম ডিসেবল করা হবে, তখন ভেতরে ঢুকবে। অন্যদিকে মাফিয়া গ্যাংয়ের এক মেম্বার যায় অ্যালার্ম ডিসেবল করতে। তার জন্য সবুজ তার কাটতে হবে। অ্যালার্ম ডিসেবল করা হলে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল পেয়ে গিচাল ভেতরে ঢুকে পড়ে। গ্যাং মেম্বাররা ফিরে যাওয়ার সময় গ্যাং লিডার তার মেম্বারকে জিজ্ঞেস করে, তুই সবুজ তারই কেটেছিলি তো? তখন গ্যাং মেম্বারটি বলে, বস আমি তো কালার ব্লাইন্ড, লাল সবুজ বুঝতে পারছিলাম না বলে দুইটা তারই কেটে দিয়েছি। এই কথা শুনে গ্যাং লিডার হতবিহ্বল হয়ে পড়ে আর আতঙ্কিত হয়ে জোপিলহোকে ফোন করে। সংবাদ শুনে জোপিলহো আতঙ্কিত হয়ে পড়ে। তখন সে ওয়্যারহাউসের ভেতরে ঢুকে গিচালকে ফিরিয়ে আনতে। সে চুপি চুপি গিচালকে খুঁজতে থাকে। এই সময় তার ফোনে একটি মেসেজ আসে, কিন্তু সে গিচালকে খুঁজতে থাকে। একটি দরজার সামনে এসে ফিসফিসিয়ে গিচালকে ডাকে আর দরজা খোলার চেষ্টা করে। কিন্তু হঠাৎই দরজা ভেতর থেকে প্রচন্ড বাতাসের টানে বন্ধ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা জো অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে না এরকম কেন হলো। ঠিক সেই সময়ই ওয়্যারহাউসে বিস্ফোরণ ঘটে আর জো শকে জ্ঞান হারায়। জ্ঞান ফিরে জো নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। জ্ঞান ফেরার পর পুলিশ হেড আসে জোর স্টেটমেন্ট নিতে। সে বলে আগুন লেগে ওয়্যারহাউসে বিস্ফোরণ ঘটেছে, কিন্তু পুলিশ হেড তার কথা বিশ্বাস করে না আর তাকে জানায় ওয়্যারহাউসের ভেতরে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে আর ইন্টারনাল অ্যাফেয়ার্স এর অফিসাররা তোমাকে সন্দেহ করছে। তোমার মোবাইল চেক করা হচ্ছে। তারপর সে চলে যায়। পুলিশ যাওয়া মাত্রই জোপিলহো তার বার্নার ফোনটি খুঁজতে থাকে। তার ওয়াইফ তাকে মোবাইলটি দিয়ে বলে, আমি লুকিয়ে রেখেছিলাম। জো বিলহো মেমোরি কার্ডটি টয়লেটে ফ্লাশ করে দেয় আর মোবাইলটি ডাস্টবিনে ফেলে দেয়। আসলে জো আর সাঙ্গিচাল দুজনই চুরি করার সময় বার্নার ফোন ব্যবহার করে। এদিকে বিস্ফোরণে ওয়্যারহাউসে থাকা সকল জিনিসপত্র পুড়ে যায়। ফায়ারম্যানরা আগুন নেভাতে ব্যস্ত থাকে। এর মধ্যে একজন ফায়ারম্যান গিচালের মোবাইলটি চুরি করে।
আর এক আননোন পার্টির হাতে তুলে দেয় আর জানায় সবকিছুই পুড়ে গেছে, কিছুই রিকভার করা যাবে না। গিচালের পুড়ে যাওয়া মোবাইলটি নিয়ে এক লোক ফরেনসিকে যায় মেমোরি রিকভার করতে আর দ্রুত রিকভার করতে হুমকি দেয়। জো মর্গে আসে গিচালের পুড়ে যাওয়া বডি দেখতে, কিন্তু ডাক্তার তাকে জানায় আগুনে পুড়ে যাওয়ার কারণে গিচাল মারা যায়নি, তার মাথায় আঘাত করে তাকে মারা হয়েছে। এটা শুনে জবিল অনেক অবাক হয়। সে গিচালের মোবাইলের খোঁজ করে কিন্তু পায় না। সেখানে থাকা গিচালের বাসার চাবিটা নিয়ে সে চলে আসে। বাসায় এসে দেখে লকারে কোনো টাকা নেই। তখন সে বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ চেক করে আর জাংমিনাকে দেখতে পায়। জপিলহ ধারণা করে জাংমিনাই তার টাকা নিয়ে পালিয়েছে। এই সময় জোয়ের কাছে একটি সুইসাইডের খবর আসে। পুলিশ ওয়্যারহাউসের মালিক সুইসাইড করেছে আর ধারণা করা হয় ইন্স্যুরেন্স মানির জন্য সে ওয়্যারহাউসে আগুন দিয়েছিল, কিন্তু ভেতরে কেউ ছিল তা সে জানতো না। এই দায়ে সে সুইসাইড করেছে। সে সময় জপিলহর কাছে জাংমিনার লোকেশন পাওয়ার খবর আসে। এদিকে সেই ফায়ারম্যানটিকে আতঙ্কিত হয়ে কারোর সাথে মোবাইলে কথা বলতে দেখা যায়। সে বলে তেসাং গ্রুপ ওয়্যারহাউসের ওনারকে মেরে ফেলেছে, তারা হয়তো আমাকেও মেরে ফেলবে। কথা বলতে বলতে সে পাবলিক টয়লেটে প্রবেশ করে। এই সময় তেসাং গ্রুপের এক এমপ্লয়ি তেজু ফায়ারম্যানটির গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। আসলে সে সময় কোরিয়ার সবচেয়ে বড় গ্রুপ তেসাং গ্রুপের বিরুদ্ধে মাল্টি মিলিয়ন ডলার চুরি করার কেস চলছিল। ওয়্যারহাউসে বিস্ফোরণের পর জানা যায় তেসাং গ্রুপের সিইও জাংয়ের বিরুদ্ধে থাকা সকল তথ্য প্রমাণ পুড়ে গিয়েছে। এদিকে জো জাংমিনার খোঁজ করতে হোপ নামে একটি পাবে যায়। পাবের মালিক জোকে চিনতে পারে আর তাকে জানায় আমি সং জিওনের বাবা। জো অবাক হয়, তারপর সেও তাকে চিনতে পারে। জোর মনে পড়ে সাংজিউন মহিলা পুলিশ হিসেবে কর্মরত থাকা অবস্থায় ফেরি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে সময় জিওনের বাবা পাগলপ্রায় হয়ে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল। কেউ একজন পুলিশকে জানিয়েছিল জিওনের বাবা মোটেলে আছে। পুলিশরা মোটেলে তার খোঁজ করতে গেলে সেখানে তাদের জোয়ের সাথে দেখা হয়ে যায়। তারা সবাই মিলে জীবনের বাবার খোঁজ করতে থাকে। তাকে খুঁজে পাওয়ার পর ধরতে খুব বেগ পেতে হয়। তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে জোয়ের মাথায় আঘাত করেছিল জীবনের বাবা, যার দাগ এখনো জোয়ের কপালে আছে। জিওনের বাবা জোকে তার বাসায় নিয়ে যায় আর জানায় জাংমিনা জিওনের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু জাংমিনার দাদি মারা যাওয়ার পর সে বকে যায় আর স্কুল থেকে সাসপেন্ড হয়। কয়দিন আগে সে জিওনের জামা জুতা আর ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছে। জিওনের বাবা জোকে রিকোয়েস্ট করে মিনাকে খুঁজে পেলে যেন জিওনের জামাটা ফেরত দিয়ে যায়। জো তখন তার সহকারী হ্যাকারকে বলে জাংমিনার লোকেশন ট্র্যাক করতে। এদিকে তেসাং গ্রুপের এমপ্লয়ি তেজু সিও জাংকে জানায় সে ফায়ারম্যানকে মেরে ফেলেছে। ফায়ারম্যানটি মারা যাওয়ায় সিও জাংয়ের বিরুদ্ধে কোনো উইটনেস ছিল না। তার বিরুদ্ধে থাকা অ্যারেস্ট ওয়ারেন্ট তুলে নেওয়া হয়। মুক্তি পেয়ে সিও জাং প্রেসের সামনে বলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আনা হয়েছে। আমরা প্রতি বছর গরিব ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করি। আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনায় আমি অত্যন্ত দুঃখিত। তেসাক এমপ্লয়ি তেজু ফরেনসিক থেকে গিচালের মোবাইলের মেমোরি কার্ডটি রিকভারি করে আনে আর সেখানে থাকা ভিডিওটি সিওকে দেখায়। আসলে সেদিন কি হয়েছিল? গিচাল যখন চুরি করতে ওয়্যারহাউসে ঢোকে তখন সে তেজুকে বিস্ফোরক লাগাতে দেখে ফেলে আর তা ভিডিওতে ধারণ করে, কিন্তু তেজু তাকে ভিডিও করতে দেখে নাই। এজন্যই গিচালকে সে মাথায় আঘাত করে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগেই গিচাল ভিডিওটি দুইজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছিল, যা এখন তেসাং গ্রুপের সবচেয়ে বড় সমস্যা। সিও জানতে চায় কাকে কাকে ভিডিও পাঠানো হয়েছে। তেজু জানায় একজনের নাম হচ্ছে সংজি গায়ু, যে একজন ক্রিমিনাল, কিন্তু আরেকজন হচ্ছে ডিটেকটিভ। সেই ডিটেকটিভ হলো জো পিলহো। এদিকে জাংমিনার খোঁজ করতে জো জাংমিনার এক বন্ধুকে ব্যবহার করে, কিন্তু তাদের ধরতে গেলে মিনা আর তার বান্ধবী সোহের সাথে জোয়ের হাতাহাতি হয়। অনেক কষ্টে জো তাদের হ্যান্ডকাফ পরাতে সফল হয়। তারপর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু মিনা বলে সে টাকার খবর জানে না। জো তার অসুস্থ বান্ধবীকে মারার হুমকি দিলে মিনা স্বীকার করে নেয় সেই টাকা লুকিয়ে রেখেছে। তারা গাড়িতে করে মিনার বাসার উদ্দেশ্যে রওনা হয়। মিনা জানতে চায় গিচাল কিভাবে মারা গিয়েছে। জো বলে সে জানে না।
মিনা জানায় যে গিচাল তাকে একটা ভিডিও পাঠিয়েছে যা তার ব্যাগে আছে, কিন্তু জো তার কথা বিশ্বাস করে না আর ব্যাগ তাকে দেয় না। তাদের মধ্যে আবার হাতাহাতি হয় এবং এক পর্যায়ে জাংমিনা অজ্ঞান হয়ে যায়। জো তার হ্যান্ডকাফ খুলতে গেলে মিনা তাকে টিজার মেরে অবশ করে দেয়। আসলে সে অজ্ঞান হওয়ার অভিনয় করেছিল মাত্র। তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মিনা তার বান্ধবীকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সোহি গর্ভবতী থাকায় রাস্তায় অসুস্থ হয়ে পড়ে। এদিকে ইন্টারনাল অ্যাফেয়ার অফিসার কিম মিনজে গিচালকে খুন করার দায়ে জোকে অ্যারেস্ট করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু জো অস্বীকার করলে পুলিশ জানায় তাদের কাছে উইটনেস আছে। এই উইটনেস আর কেউ না, সেই গ্যাং লিডার যে জো বিলহোকে সাহায্য করত। এই সময় সেখানে উপস্থিত হয় প্রসিকিউটর নাম। সে পুলিশদের জানায় তারা জোকে ইন্টারোগেট করবে। প্রসিকিউটর নাম জোকে বলে ওয়্যারহাউসের আগুনে পাশের একটি কমপ্লেক্সেও আগুন লেগে সব পুড়ে গেছে। তুমি জানো সেখানে কি ছিল? টেসাং গ্রুপের বিরুদ্ধে 12 বক্স ডকুমেন্ট আর তাদের 40 লাখ ইলিগাল বন্ড অ্যাকাউন্ট যা তারা স্লাশ ফান্ড বানাতে ব্যবহার করেছিল। কিন্তু কেউ একজন আগুন ধরিয়ে সব পুড়িয়ে দিয়েছে। আমি একজন ফায়ার ফাইটারের কাছ থেকে টিপ পাই যে আগুন সে নিজে তেসাং গ্রুপের এমপ্লয়ি মিলে লাগিয়েছে। তার কথা অনুযায়ী সেখানে অন্য কেউ উপস্থিত ছিল, আর সেই অন্য কেউ হচ্ছে গিচাল। এখন বিষয় হচ্ছে গিচালের মোবাইল থেকে কিছু পাঠানো হয়েছিল, আর সেটা শুধু ভিডিও হতে পারে। সে ভিডিও পাঠিয়েছিল দুইজনকে। আমি একজনের বার্নার ফোন ট্র্যাক করেছি, যার নাম জনসন। আর সেই জনসন হচ্ছে তুমি, জনসন পিলহো। আচ্ছা, সে কথা থাক। এখন বলো, তুমি ওয়্যার হাউসে কি করতে গিয়েছিলে? চুরি করতে গিয়েছিলে? কিন্তু জো চুপ করে থাকে। তখন প্রসিকিউটর ইনভেস্টিগেশন রুমের রেকর্ডিং অফ করে দেয় আর জোকে একটি প্রস্তাব দেয়। সে বলে, তোমার সকল দুর্নীতির প্রমাণ আমি মুছে দেব যদি তুমি ভিডিওটি আমাকে এনে দিতে পারো। জো এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে তার কাছে থাকা ব্যাগ থেকে জাংমিনার মোবাইলটা বের করে, কিন্তু লক থাকায় খুলতে পারে না। তখন সে বারান্দা দিয়ে জাংমিনার বাসায় প্রবেশ করে আর তার টাকা খুঁজতে থাকে। একটি চালের ড্রামের মধ্যে তার টাকার ব্যাগটি খুঁজে পায়। তখনই তেজু সেখানে উপস্থিত হয়। আসলে সে জানতে পেরেছে ভিডিওটা মিনাকে পাঠানো হয়েছে। সে ভেতরে প্রবেশ করে মিনার মোবাইলে কল করে, কিন্তু মোবাইলটা বেজে ওঠে জোয়ের কাছে। দুজনেই পরিস্থিতি বুঝতে পেরে নিজেদের মধ্যে মারামারি লেগে যায় এবং তেজু গলায় ফাঁস দিয়ে ধরে জোকে অজ্ঞান করে ফেলে। তখনই মিনা বাসায় আসে। ভেতরে ঢুকে সে পরিস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তেজু তাকে ধরে ফেলে আর খুন করার চেষ্টা করে। তখনই জো ধাক্কা দিয়ে তেজুকে সহ নিচে পড়ে যায়। এক মহিলা তাদের দেখে ফেলে। জো তাকে বলে পুলিশ ডাকতে। তখন তেজু সেখান থেকে চলে যায়। জো জাংমিনাকে নিয়ে পালিয়ে যায়। টাকার হিসাব করার পর জো মিনাকে জিজ্ঞেস করে, এখানে মাত্র $29,000 আছে, বাকি $30,000 তুমি কি করেছো? মিনা বলে সে খরচ করে ফেলেছে। আর মোবাইলটা যে মেঝেতে পড়ে গিয়েছিল তুমি কি নিতে পেরেছো? মিনা জানায় সে নিতে পেরেছে। সে জোকে জিজ্ঞেস করে, এই লোকটাই কি গিচালকে মেরে ফেলেছে? জো তার কথার উত্তর না দিয়ে ভিডিওটার কথা জানতে চায় আর মোবাইল আনলক করে দিতে বলে। কিন্তু মিনা বলে তাকে এক জায়গায় যেতে হবে, সেখানে গিয়েই সে মোবাইল আনলক করে দিবে। তারা এক ইলিগাল হাসপাতালে আসে, যেখানে সহি অ্যাবর্শন করার জন্য ভর্তি আছে। জো হাসপাতালের ফর্মে অভিভাবক হিসেবে সাইন করে দেয়। তারপরেই মিনা মোবাইলটি আনলক করে দেয়। জো প্রসিকিউটর নামকে কল করে জানায় সে ভিডিও উদ্ধার করতে পেরেছে। তখন প্রসিকিউটর জোকে বলে তারা জাংমিনা নামে একজনকে খুঁজছে, কারণ মিনা হচ্ছে প্রধান উইটনেস। জো যদি মিনার খোঁজ দিতে পারে তাহলে তার প্রমোশন হয়ে যেতে পারে। জো জানায় জাংমিনা তার সাথেই আছে। প্রসিকিউটর জাংমিনাকে পুলিশ স্টেশনে নিয়ে আসতে বলে। এরপর জো মিনা আর তার বান্ধবীকে নিজের বাসায় নিয়ে আসে, কারণ সারাদিন তাদের উপর অনেক ধকল গিয়েছে। তার বউ সবাইকে খেতে দেয়। এক পর্যায়ে জো মিনাকে বলে জিউনের জামাকাপড়গুলো তার বাবাকে ফেরত দিয়ে এসো।
কিন্তু এই কথা শুনে মিনা অনেক রেগে যায়। তারপর সে চিৎকার করে বলে, জিউন আমাকে এই কাপড়গুলো দিয়েছে, আমি কাউকে দিব না। জো তাকে বোঝাতে ব্যর্থ হয়। মিনা আরো রাগারাগি শুরু করে। তখন জোয়ের বউ তাদেরকে ধমক দিয়ে শান্ত করায়। কিছুক্ষণ পরে জো মিনাকে নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় সে জাংমিনাকে অনেক বোঝায় আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পরামর্শ দেয়। আসলে এই কয়দিনে জাংমিনার প্রতি তার মায়া তৈরি হয়েছে, কারণ সে নিজেও এরকম পরিবেশে বড় হয়েছে। কিছুক্ষণ ভাবার পর মিনা জোকে বলে, জিউনের জামাগুলো ফেরত দিয়ে দিব। তারা জামা ফেরত দেওয়ার জন্য জিউনের দোকানে আসে। কিন্তু সেখানে ঢোকার পরে তেজু আর তার লোকজন তাদের উপর অতর্কিত হামলা করে। কয়েকজন মিলে মিনাকে আটকে ফেলে আর তেজু জোকে মারতে শুরু করে। এক পর্যায়ে জো আর নিজেকে ছাড়াতে পারে না। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে সেখানে প্রবেশ করে প্রসিকিউটর নাম। এই প্রসিকিউটর আসলে তেসাং গ্রুপের গোলাম, কারণ সে তেসাং গ্রুপের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে প্রসিকিউটর হয়েছে। সেই তেজুকে জোপিলের লোকেশন জানিয়ে দিয়েছিল। তেজু জোকে বলে, মিনার মোবাইলটা ডুপ্লিকেট, এটার অরিজিনাল বার্নারটা কোথায়? অরিজিনাল বার্নার ফোনটি আসলে জোপিলের কাছে ছিলই না। অনেক আগেই সে ফোনটির মেমোরি কার্ড টয়লেটে ফ্লাশ করে দিয়েছিল। তাও সে বলে সে জানে না মোবাইলটি কোথায়। তেজু জোয়ের ওপর টর্চার করা শুরু করে। এত অত্যাচারের পরেও সে কিছুই জানায় না। তখন জো আর মিনাকে ছাদে নিয়ে যাওয়া হয়। তেজু মিনাকে ছাদের ধারে ধরে থাকে, ছাদ থেকে ফেলে দেওয়ার ভয় দেখায়। এটা দেখে জোপিলহ তাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে যে তার কাছে ভিডিওর আরেকটি কপি আছে। সেই কপি সে দিয়ে দিবে যদি তারা মিনাকে ছেড়ে দেয়। এই কথা শুনে মিনাকে ছেড়ে দেওয়া হয়। তেজু মিনার মুখে কিছু টাকা ছুঁড়ে মারে নতুন মোবাইল কেনার জন্য। এতে মিনা খুবই অপমানিত বোধ করে। আর এই কিছুদিনের ঘটনায় সে অনেক হতাশ হয়ে পড়েছিল। অনেক আগে থেকেই তার বেস্ট ফ্রেন্ড মারা যাওয়ার কারণে ডিপ্রেশনে ভুগছিল সে। এসব কিছুই সে আর নিতে পারছিল না। তার জন্য আর কারো ক্ষতি হোক এটাও সে চাইছিল না। তাই সে হুট করেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। জো এটা দেখে হতভম্ব হয়ে পড়ে। তখন তেজও ঠিক করে তারা জোকেও ছাদ থেকে ফেলে দেবে। কিন্তু জো তখন বলে, ভিডিওটা আমি এমন জায়গায় রেখেছি, আমাকে ফেলে দিলে তোমরা সেই ভিডিও আর কখনোই পাবে না। আর আমি একজনকে ঠিক করে রেখেছি যে এই ভিডিও ছড়িয়ে দেবে। তখন তারা জো এর সাথে ডিল করে, ভিডিও দেওয়ার বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে। তেজু জোকে সিও জাং এর কাছে নিয়ে আসে। সিও জোকে $৭৮,০০০ পে করে আর ভিডিওটি নিয়ে আসতে বলে। জো টাকা নিয়ে বাসায় চলে আসে। পরদিন জিওনের বাবা জোকে কল দিয়ে জানায়, জিওন যখন ডুবে গিয়েছিল তখন একজন সিভিলিয়ান ডাইভার তাকে পানি থেকে তুলে আনে, কিন্তু সে নিজেই ইনজুর্ড হয়ে গিয়েছিল। অনেক দিন ধরে তার চিকিৎসা চলছিল, কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ ছিল। কয়দিন আগেই আমার নাম করে কেউ তার চিকিৎসার জন্য $30,000 পাঠিয়েছে। আমার মনে হয় মিনাই পাঠিয়েছে। এমনকি আমার জীবনও সে বাঁচিয়েছিল। আমি কোথায় আছি এই খবর মিনাই পুলিশকে দিয়েছিল। এই জন্যই আপনারা আমাকে খুঁজে পেয়েছিলেন। আসলে মিনা সবসময় অন্যের জন্যই করে গিয়েছে। সে অনেক দুরন্ত ছিল, কিন্তু সে মনে অনেক ভালো মানুষ ছিল। জাংমিনার কথা মনে করে জো অনেক বিমর্ষ হয়ে পড়ে। পরদিন জো তেসাং গ্রুপের সিইওর সাথে দেখা করতে যায়, ভিডিওর কপি ফেরত দিবে বলে। আঘাত পাওয়ার ফলে তার হাত প্লাস্টার করা থাকে। সেদিন আবার তেসাং গ্রুপের স্কলারশিপ দেওয়ার ইভেন্টের আয়োজন করা হয়েছিল। জোকে ওপরে নিয়ে এসে অপেক্ষা করতে বলা হয়। একটু পরেই জো বলে সে টয়লেটে যেতে চায়। টয়লেটে গিয়ে জো কল করে ইন্টারনাল অ্যাফেয়ার পুলিশ মিনজেকে আর জানায় সে তেসাং গ্রুপের সাথে জড়িত।
তারা পারলে তাকে ধরে দেখাক। জোকে ধরার চ্যালেঞ্জ নিয়ে কিম মিন জে তেসাং গ্রুপ হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জো তার হাতের প্লাস্টারটি ভেঙে ফেলে, কারণ সে প্লাস্টারের ভিতরে করে নন মেটাল বন্দুকের পার্ট লুকিয়ে আনে, যেন সে কোনোভাবে ধরা না পড়ে যায়। সে গুলিও নিয়ে এসেছে, কিন্তু ধরা না পড়ার জন্য সে গিলে ফেলেছিল সেগুলো। টয়লেটের সাথে সেগুলো বের করে। তারপর বন্দুকের পার্টস গুলো সে সাজিয়ে বন্দুকটা তৈরি করে। আসলে জো এখানে এসেছে সিও জাংকে খুন করতে, সাঙ্গিচাল আর মিনার হয়ে বদলা নিতে। কিন্তু টয়লেট থেকে বের হয়ে আসতেই তেজুর কাছে ধরা পড়ে যায়, কারণ সিসিটিভির মাধ্যমে জোয়ের কর্মকাণ্ড আগে থেকেই দেখে ফেলেছিল তারা। জোকে পানি ভর্তি একটি টাবে ফেলে দেওয়া হয় মারার জন্য। ওইদিকে স্কলারশিপ ইভেন্ট শুরু হয়ে গেছে এবং সিও জাং তার বক্তৃতা দেওয়া শুরু করেছে। এদিকে জো অনেক কষ্টে টাব থেকে বেরিয়ে আসে। তারপর মোজার মধ্যে ভারী কৌটো ভরে অস্ত্র বানিয়ে বাইরে বেরিয়ে আসে। তেজু আর তার মধ্যে প্রচন্ড লড়াই হয়। এক পর্যায়ে জো তেজুকে পরপর ২ বার গুলি করে। তেজু গুলি খেয়ে একটা ঘরের মধ্যে পড়ে যায়, আর সেখানেই জো অনেক টাকা দেখতে পায়। আসলে এই টাকাই হচ্ছে তেসাং গ্রুপের শেষ স্লাশ ফান্ড। জো এরপর স্কলারশিপ ইভেন্টে উপস্থিত হয়। সেখানকার ছাত্ররা ফার্স্টে তাকে দেখে মজা নিতে শুরু করে, কিন্তু তারপরেই তার হাতে বন্দুক দেখে সবাই ভয় পেয়ে যায়। জো সিও জাং এর কপাল বরাবর গুলি তাক করে। তখনই সেখানে উপস্থিত হয় কিম মিনজে, আর সে জোকে বলতে থাকে যেন সে গুলি না করে। তারপরও জো গুলি করে সিওকে মেরে ফেলে। মিনজেও জোয়ের ওপর গুলি চালায়। গুলি খেয়ে জো অজ্ঞান হয়ে পড়ে। জো বেঁচে ফিরে আসে, কিন্তু তাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হয়। এদিকে তেসাং গ্রুপের এক এমপ্লয়ি উইটনেস হিসেবে তেসাং গ্রুপ আর প্রসিকিউটর নামের বিরুদ্ধে সাক্ষী দেয়। তাদের সকল চুরি দুর্নীতি সকলের সামনেই প্রকাশ পায়। তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। এদিকে জো পিলহোর স্ত্রী মিনার বান্ধবী সোহিকে অ্যাডপ্ট করে নেয়। জোকে কোর্টে চালান করা হয়। স্কুলের সামনে দিয়ে তাকে নিয়ে যাওয়ার সময় মিনাকে দেখতে পায়। তারপরেই জো বুঝতে পারে আসলে সে মিনাকে কল্পনা করছে। তখন সে কান্নায় ভেঙে পড়ে আর প্রার্থনা করে যেন মিনা ওপরে ভালো থাকে। জো পিলহো কিভাবেই বা দুর্নীতিবাজ হয়ে উঠলো আর কেনই বা অন্যের হয়ে বদলা নিল? আসলে জো পিলহো বড়ই হয়েছিল অনেক অভাব অনটনের মধ্যে আর অন্যের লাথি ঝাঁটা খেয়ে। একসময় টাকাই তার কাছে মুখ্য হয়ে ওঠে। এই জন্যই সে যে কোনো মূল্যে শুধুই টাকা উপার্জন করতে চেয়েছে। কিন্তু জাং মিনার সাথে দেখা হওয়ার পরে সে মিনার মধ্যে নিজেরই প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিল। সে চায়নি মিনাও তার মতোই হয়ে উঠুক, কিন্তু এই সমাজ মিনাকেও বাঁচতে দেয়নি। তাই সে শেষ পর্যন্ত এমন কঠিন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।